বিয়ে হতে যাচ্ছে নয়নতারার। হ্যাঁ, নক্ষত্র তার বড় বোন ইলাকে ভালোবাসে। নক্ষত্র এই বিয়ে বাড়িতে সর্বপ্রথম এসেছিল তার আর ইলার বিয়ের জন্য। ইলার বাবা মাকে রাজি করানোর জন্য। সবাই ওদের বিয়ের জন্য রাজিও হয়েছিল। তবু আজ ভাগ্যের পরিহাস, ইলার জায়গায় তার ছোট বোন নয়নতারাকে নক্ষত্রের সাথে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। 6 মাস আগে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেলে পুরো হলরুম অন্ধকারে ছেয়ে গেল। আর ঠিক সেই সময় অন্ধকারের ভেতর থেকে এক বলিষ্ঠ হাত পেছন থেকে নয়নতারার মুখ চেপে ধরে। ওর কানে আর কাছে মানুষটা মুখ এনে ফিসফিস করে বলে, একদম চেঁচাবে না। তোমাকে ছাদে আসতে বলছিলাম, আসোনি কেন? একবার শুধু একা পাই, তখন মজা দেখাবো। ইদানিং আমার কোনো কথা শোনো না তুমি। অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আসো। কথাগুলো বলে মানুষটা ওকে ছেড়ে দিয়ে অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে নয়নতারা চিৎকার করারও সময় পেল না। ভয়ে তার হাত পা কাঁপছে। মানুষটাকে হতে পারে, কণ্ঠ শুনে তো চেনা মনে হয়নি। বাড়ির সবার কণ্ঠ সে ভালোভাবেই চেনে। আর বাড়ির কেউ তার সাথে এমন একটা কাজ কেন করতে যাবে? তাকে কে ছাদে যেতে বলবে? অন্ধকারে সবাই ছোটাছুটি করছে। কেউ কেউ মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে। অন্ধকারে বাবা চেঁচিয়ে বললেন, বাবলু, দেখ না বাবা, কোথাও লাইনে সমস্যা হলো কি না। দেখছি বাবা। কাকা, কেউ মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই কাজ কে করলো? দুষ্টুমির একটা সীমা থাকে। ছেলে মেয়েগুলো সব সীমা পেরিয়ে গেছে। জাহিদ, বাবা মেন সুইচ চালু করো। করছি কাকা। মেন সুইচ অন করে দিলে মুহূর্তে আবার ঘর আলোকিত হয়ে উঠল। এবার মা বললেন, তুমি আবার রাগারাগি শুরু করো না তো। বিয়ে বাড়িতে ছেলে মেয়েরা একটু 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 মজা করবে। তুমি এটাকে মজা বলছো? অন্ধকারে পড়ে গিয়ে যদি কেউ ব্যথা পেত? ব্যথা পায়নি তো। এখন তুমি চুপ করো। বাবা মার ঝগড়া শুরু হয়ে গেছে। ইলা এসে নয়নতারার পাশে দাঁড়ালো। বাবা মার দিকে চোখ রেখে বলল, দেখো বাবা মা, কেমন ঝগড়া করতে পারে। একটা দিনও বাদ যাবে না। ছোট ছোট বিষয় নিয়ে লেগে পড়ে। নয়নতারার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। একটু আগেই ঘটনায় সে ভুলতে পারছে না। ইলা ওর দিকে ফিরে বলল, কিরে নয়ন, তুই ঘামছিস কেন? বেশি গরম লাগছে নাকি? এই তোর হাতও তো কাঁপছে। কি হয়েছে তোর? এই নয়নতারা কাঁপা গলায় কোনো রকমে বলল, আপু, অন্ধকারে কেউ আমার মুখ চেপে ধরে কি যেন বলে গেছে। ইলার চোখ বড় বড় হয়ে গেল। আহ, কি বলছিস এসব? কে কি বলছে? জানি না, কণ্ঠ চিনতে পারিনি। শুধু বলছিল ছাদে যায়নি কেন। আমি নাকি ইদানিং কোনো কথা শুনি না তার। আরও যেন কি বলছে। ইলা মনে মনে নক্ষত্রকে কয়েকশো গালি দিয়ে ফেলল। গাধাটা তার জায়গায় তার বোনকে উল্টাপাল্টা কী বলে গেছে আল্লাহই জানে। নয়ন কিছু বুঝতে না পারলেই হলো, নইলে এই যাত্রায় তার রক্ষে নেই। ইলা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আর কি বলেছে? মনে করতে পারছিস না আপু? আমার মাথা ঘুরছে। মনে হচ্ছিল কেউ আমাকে মেরে ফেলার জন্য এভাবে মুখ চেপে ধরেছে। দূর পাগলি, আমাদের বাড়িতে তোকে কে মারতে চাইবে? জানি না। আচ্ছা, কারো নাম বলেনি? মানে তোকেই কথাগুলো বলেছে নাকি অন্য কেউ মনে করে তোকে? জানি না আপু, আমি কিছুই বুঝতে পারছি না। ইলা মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, গাধাটা তার নাম নেয়নি। ইলা এবার শিওর হলো, একটু আগে মেন সুইচ অফ করে দেওয়ার ঘটনা ওই বাদরটাই ঘটিয়েছে। আচ্ছা, এসব করার কোনো মানে আছে? কোনো কাজ করার আগে একবার ভাববে না? বাড়ির কারো কাছে ধরা পড়ে গেলে তখন কেমন হতো? বাবা তো সোজা তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিত। সে তো একটু পরে
ছাদে যেতই। তোর সয় না কটা মিনিট? ইলার এখন সবার আগের কাজ হলো নয়নতারাকে সামাল দেয়। তারা বোন আমার, তুই ঘরে আয়, ফ্যানের নিচে বসলে মাথা ঠান্ডা হবে। আর এই ঘটনা কাউকে বলিস না। কেউ হয়তো তোর সাথে মজা করেছে। বাবা বাবা যা রাগী জানিস তো, এসব শুনলে একটা কাণ্ড বাঁধিয়ে ফেলবে। আচ্ছা বলবো না। ইলা নয়নতারাকে ঘরে গিয়ে দিয়ে এলো। নয়ন এখনো স্বাভাবিক হতে পারছে না। ইলা বলল, তুই বস, আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিচ্ছি। ইলা ঘর থেকে বেরিয়ে এলো। ইলা নয়নতারার দুই বোন। ইলা বড়, নয়নর থেকে ছোট 2 বছরের। আর বাবলু ওদের সবার ছোট, এবার 8-এ পড়ে। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে পিছনে ফিরতে নক্ষত্রের সাথে ধাক্কা খেতে নিচ্ছিল ইলা। ওকে দেখে চোখ পাকিয়ে ইলা বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এসব কি করে বেড়াচ্ছ? তুমি জানো অন্ধকারে আমি ভেবে কাকে কথাগুলো বলে এসেছো? নক্ষত্র কপাল কুঁচকে বলল, কাকে মানে? এটা তুমি ছিলে না? জি না, নক্ষত্র চিন্তিত মুখে বলল। তাহলে কে ছিল? ইলা চিবিয়ে চিবিয়ে বলল, আমার বোন নয়নতারা। ও তারা, তাহলে সমস্যা নাই। শালি আধি ঘাওয়ালে রাধি গড়ালে, ওর ওপর আমার অধিকার আছে। বড় বোনের একমাত্র বয়ফ্রেন্ড বলে কথা, একটু জ্বালাতন সহ্য করা লাগবে। নয়ন কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। এই ঘটনা ও বাবাকে বলে দিলে বাবা কিন্তু বিয়েবাড়ি মানবে না। হইচই করে বিয়েটাই হয়তো বন্ধ করে দিতে পারে। বা শ্বশুরমশাই তোমার থেকে শালিকাকে বেশি ভালোবাসেন নাকি? শুধু শ্বশুরমশাই না, নয়নতারা বাড়ির সবার নয়নের মণি, তাই ওর নাম নয়নতারা রাখা হয়েছে। ঠাট্টা করো না, এটা মজা কোনো বিষয় না। তোমাকে আকিবের ফ্রেন্ড সাজিয়ে এনেছি, তুমি ওভাবেই থাকো। কারো কাছে ধরা পড়ে গেলে আমাকে সহ আকিবকেও বাড়ি থেকে কিক মেরে বের করে দেবে। কেন? আমি নয়নতারার সাথে দুষ্টামি করেছি বলে? অবশ্যই তোমার বাড়ির মানুষের চোখ এটা দুষ্টুমি না, অসভ্যতা বলে গণ্য হবে। হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটার কারণ না। তুমি ভালো করেই জানো আমার পরিবার প্রেম ভালোবাসার বিরুদ্ধে। যতদিন তুমি তোমার পরিবারকে মানাতে না পারো, আমি চাই না ততদিন আমার পরিবার আমাদের সম্পর্কে জানো। একবার তোমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আসুক, তারপরে সব ঠিক হয়ে যাবে। হিলা গলার স্বর নরম করে বলল, তুমি কেন বুঝতে চাও না? পরিবারের বিরুদ্ধে আমি যেতে পারবো না। বাবা মার কথার বাইরে গিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার কাছে তোমার পরিবারই সব ইলা। আমি কিছুই না। এভাবে কেন বলছো? তুমি কিছু না হলে আমি এত কিছু কেন করতাম? আকিবকে ধরে কেন তোমাকে ওর বন্ধু সাজিয়ে আমাদের বাড়িতে আনতাম বলো? আমি একটা সুন্দর সম্পর্ক চাই নক্ষত্র, যেখানে আমাদের দুজনের পরিবার খুশি থাকবে। বুঝলাম। রাতে ছাদে দেখা করবে নাকি সমস্যা হবে? আমি আসার চেষ্টা করব। আসতে না পারলে তোমাকে কল করব। আচ্ছা। ইলা পানি নিয়ে এসে দেখে নয়নতারা ঘরে নেই। ইলা ওকে ওয়াশরুমে ব্যালকনিতে খুঁজে পেল না। এই মেয়েটা আবার কোথায় গেল? 2 মিনিট স্থির হয়ে বসতে পারে না, ভয়ে কাঁপাকাঁপি করছিল। এখন আবার কোথায় ছোটাছুটি করছে? নয়নতারা নিচে এসে সব ভয় ভুলে গেল। নিচে ঝিনু কাপড়া নাচছে। ইস, সে মিস করে ফেলল। আপু, তোমার নাচ শেষ? না, রিহার্সাল করছিলাম। তুই কোথায় ছিলি এতক্ষণ? ইলাটা আবার কই? তোদের খুঁজে খুঁজে আনা লাগে কেন? জানিস না পারফরমেন্স আছে? সব কয়টাকে একসাথে পাওয়াই দুষ্কর। দূর, আগে জানলে আমি তোদের নিতামই না। এই সপ্তাহ আগে থেকে আপু নাচবো নাচবো বলে লাফাচ্ছিল, অথচ এখন মেন সময়ে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ধরে আনতে হচ্ছে। সরি আপু, আমি ইলা আপুকে খুঁজে আনি। না থাক, তোর যেতে হবে না। এখন তুই ইলাকে খুঁজতে যাবি? একটু পর তোকে খোঁজার জন্য আমাকে যেতে হবে। তুই এখানেই থাক, দেখ তোর সিরিয়াল কত। সবাই এসে বসে গেল। তখন তোদের ঠেলে থাকিয়ে স্টেজে পাঠাতে পারবো না আমি। আগে থেকেই সবাই রেডি হয়ে থাকবি। আমি নাম অ্যানাউন্স করার সাথে সাথে যেন স্টেজে তো উঠে যেতে পারিস। আচ্ছা। ঝিনুক সবাইকে তাড়া দিতে লাগলো। নক্ষত্র এদিকে দিয়ে যাচ্ছিল। নয়নতারার ওপর ওর চোখ পড়লে একটু আগেই ঘটনা মনে করে হাসলো। ইলা বলছিল তারা নাকি অনেক ভয় পেয়েছে। ওকে আরেকটু ভয় দেখালে কেন হয় না? থাক, মেয়েটা আবার চেঁচামেচি শুরু করলে এই বাড়ির লোকগুলো তাকে উল্টো ঝুলিয়ে দেবে। বাড়ির সকলেই নয়নের মণি নয়নতারা। বাবা নয়নতারাকে ডাকলেন। তারা, ও মা তারা। নয়নতারা নক্ষত্রকে পাশ কাটিয়ে ছুটে যেতে যেতে বাবার ডাকে সাড়া দিল। আসছি বাবা। নক্ষত্র ঠোঁট বাঁকালো। বাড়ির শালিকার বিশেষ স্থান দেখে তার রীতিমতো হিংসে হচ্ছে। আহা শালিকা, তুমি সবার কাছে অতটা স্পেশাল কেন? আমার বইয়ের ভাগের ভালোবাসাও নিজে নিয়ে নিচ্ছ। অন্যদের চান্স দেবে তো? তোমার জন্য শ্বশুরবাড়িতে কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। সারাক্ষণ তোমাকে নিয়েই মেতে আছে। আমার দিকে নজর দেবার সময়টুকুও নেই কারো কাছে। এরকম চলতে থাকলে শ্বশুর শাশুড়িকে পটাতে যে আমার কষ্ট হবে। আকিব এসে নক্ষত্রের পাশে দাঁড়ালো। তার চোখও নয়নতারার দিকে। আকিব নক্ষত্রের ছোট হবে। এদিকে সে আবার ইলার বড়। নক্ষত্রকে সে দুলাভাই ডাকবে নাকি নক্ষত্র তাকে ভাই ডাকবে, এটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কি জামাই সাহেব, কি ভাবছেন অত? ভাবছি তোমার পরিবারের লোকজনকে কিভাবে পটাবো। আকিব হেসে ফেলল, বলল, আপনি যতটা ভাবছেন কাজটা কিন্তু অতটা সহজ হবে না। আমার জেঠু ভীষণ কড়া, ওনাকে হাতে আনতে অনেক সময় লাগবে। তেমনই তো মনে হচ্ছে। আচ্ছা, ওনাকে বাগে আনতে শর্টকাট কোনো রাস্তা নেই? আছে। এই বাড়িতে এমন একজন আছে যার কথা কেউ ফেলতে পারে না। তাকে ধরলে কাজ হতে পারে, কিন্তু সে কখনো বাবা মার সাথে মিথ্যা বলে না। এটাই সমস্যা। কে? নয়নতারা। ওকে নিজের সাইডে আনতে পারলে কাজ হবে বলছো? জি, 100%, না হলেও 95% হয়ে যাবে। তাহলে আগে তারাকে হাত করতে হবে। কিন্তু কিভাবে? ভাবতে থাকুন, কোনো আইডিয়া পেলেও পেতে পারেন। আমি এর থেকে বেশি আপনার হেল্প করতে পারবো না। আকিব চলে গেল। নক্ষত্র ঠোঁট বাঁকিয়ে হাসলো। মনে মনে বলল, শালিকা, এবার তুমি কোথায় যাবে? তোমার আমাকে সাহায্য করতেই হবে, নইলে তোমার নিস্তার নেই। দুলাভাই যে কতভাবে তোমাকে জ্বালাবে তুমি কল্পনাও করতে পারবে না। নয়নতারা ছাদের কানিসে দাঁড়িয়ে নিচের দিকে উকি দিয়ে কাউকে খুঁজছে। নিচেও নেই। সে ডাকলো, আপু, এই আপু, তুমি কি নিচে? ঠিক তখনই কেউ তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল। এত শক্ত বাঁধন সে ছুটাতেই পারছে না। ভয় পেয়ে চোখ বড় বড় হয়ে গেল তার। এটা মানুষ না জিন ভূত, গায়ে এত জোর। ভয়ের চোটে নয়নতারা আকাশ থেকে ফাটানো এক চিৎকার দিল, ও বাবা গো, ভূত! নয়নতারার কণ্ঠ শুনে নক্ষত্র বুঝল এবারও তার ভুল হয়েছে। সন্ধ্যার মতো এখনও সে ভুল মানুষকে ধরে আছে। নক্ষত্র তৎক্ষণাৎ নয়নতারার মুখ চেপে ধরল, যেন সে আর চিৎকার করতে না পারে। বিয়ে বাড়ি, নিচে হল ভর্তি মানুষ। এই মেয়ে দেখছি কোনো একটা কেলেঙ্কারি না ভাদিয়ে শান্তি পাবে না। ইলার জায়গায় সব সময় ওর ছোট বোন এসে পড়ে কেন? নক্ষত্রকে প্যাচে ফালানো ছাড়া এই মেয়ের কি আর কোনো কাজ নেই? নয়নতারা যেহেতু ভূত বলে চিৎকার দিয়েছে, তাই নক্ষত্র এই সুযোগটাই কাজে লাগালো।
গলার স্বর বিকৃত মোটা করে বলল, এই মেয়ে, একদম চুপ। চিৎকার করলে ঘাড় মুখটে রক্ত চষে খাবো। রাত বিরেতে আমার আস্তানায় তোমার কি কাজ? হ্যাঁ, সন্ধ্যার পরে ছোট মানুষদের ছাদে আসতে বারণ, জানো না তুমি? নক্ষত্র মনে মনে হেসে কুটি কুটি, আর এদিকে ভয়ে নয়নতারার বুক পিজরটা থেকে প্রাণ ভোমরা উড়াল দিচ্ছে। সে নয়নতারাকে আরও ভয় দেখানোর লোভ সামলাতে পারল না। হাও মাও খাও, নয়নতারা রক্ত চষে খাও। চিৎকার চেঁচামেচি করলে ঘাড় মোটকে দিয়ে যাবে। তুমি জানো আমি কোন গাছে থাকি? ওই যে তোমাদের ওই নিম গাছটা আছে না, যেটা তোমার বাবা কখনো কাটতে দেয় না, আমি ওই গাছেই থাকি। একা একা থাকতে বড় কষ্ট হয়। ব্যাচেলর লাইফ আর ভালো লাগে না। রান্নাবান্না নিজের করতে হয়, নইলে মাছ মাংস কাঁচা খাওয়া লাগে। দেখলাম তোমাদের বাড়িতে বিয়ে হচ্ছে, তাই চলে এলাম। ভাবলাম সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যাবে, একটাকে ধরে নিয়ে বিয়ে করে ওই গাছটাতেই থাকবো। জিন ভূতনির সুখী সংসার। নক্ষত্রর হাসির কারণে আর বলতে পারছে না, তার পেট ফেটে হাসি আসছে। এখানে আসার পর এমন মজা সে আর পায়নি। 10টা না 5টা না, একটা মাত্র শালিকা, তার সাথে আরেকটু মজা নেওয়া যাক। নক্ষত্র সিঁড়ির দিকে উঁকি দিল, না, এখন এদিকটা কেউ আসবে না, আর এলে তো পায়ের শব্দ শোনাই যাবে। যা নিচু ছাদ, একতলা, সে লাফিয়ে পালাতেই পারবে। এখন বরং তারাকে ভয় দেখে একটু মজা নেওয়া যাক। কিন্তু মেয়ে, আমি এখানে আসার পর থেকে শুধু তুমিই আমার সামনে পড়ছো। কি চাও? আমি তোমাকে ধরে নিয়ে বিয়ে করে ওই গাছে বাসা বাঁধি? আমাকে পছন্দ হয়েছে তোমার? নয়নতারা এর থেকে বেশি ভয় নিতে পারছে না। সে জ্ঞান হারিয়ে হঠাৎ সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়ে নক্ষত্রের উপরে ঢেলে পড়ল। নক্ষত্র হাসি থামাতে পারছে না। আবার তারাকেও জ্ঞান হারাতে দেখে ওকে ছেড়ে দিয়েও পারছে না। সে হাসতে হাসতেই বলল, আরে আরে, এই মেয়ে নয়নতারা, এই তারা, জ্ঞান হারিয়ে ফেললে নাকি? কি আজব, একটু তো ভয়ই দেখাতে চাইছিলাম। আরে আমি মজা করছিলাম। এই নয়ন। সিঁড়িতে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। কেউ ছাদে আসছে। কে আসছে? এই বাড়ির কেউ এসে ওকে নয়নতারার সাথে এভাবে দেখে নিলে নিশ্চয় তাকে শুলে চড়াবে। এই রে, এবার আর রক্ষে নেই। মজা করতে গিয়ে এবার মনে হয় একটু বেশিই করে ফেলেছে। বিয়ে করতে এসে লাশ হয়ে ফিরতে হবে মনে হচ্ছে। এরা আমাকে আজ তো ছাড়বে না, কেটে কুচি কুচি করে বাড়ির পেছনের পুকুরে ফেলবে। নক্ষত্র নয়নতারাকে কোলে তুলে নিল। সিঁড়ির মাথায় এসে ওকে দিয়ে নিচে দেখার চেষ্টা করলো। ইলা নিচু গলায় ডাকছে, নক্ষত্র, এই তুমি কি ছাদে? নক্ষত্র স্বস্তির নিঃশ্বাস নিল, যা, অন্য কেউ আসছে না, ইলা আসছে। এই যাত্রায় তাহলে বেঁচে গেল সে। ইলা তাকে বাঁচিয়ে নেবে। ইলা নক্ষত্রের বুকে নয়নতারাকে দেখে অস্ফুট চিৎকার দিয়ে এগিয়ে এলো। এই, তুমি আমার বোনের সাথে কি করো? আমি কিছু করি নাই। তোমার বোনই জ্ঞান হারিয়ে আমার চান্স নিচ্ছে। দেখো না কিভাবে আমার বুকে পড়ে আছে। ইলা, এখনো কিছুই বুঝতে পারছো না? তার চোখ ছানা বড়া। নয়ন, নয়ন এখানে কেন? আর তুমি বা ওর সাথে ছাদে কেন? তুমি ভেবে এবারও আমি পেছন থেকে ওকে জড়িয়ে ধরি। তোমার অবুঝ বোন আমাকে ভূত মনে করে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। ইলার নক্ষত্রের ওপর এত রাগ হলো, সে ধুমধাম নক্ষত্রের গালে কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলল, তুমি সত্যিই ভূত। মানুষ হয়ে জন্ম নেওয়া তোমার অনেক বড় একটা ভুল। তোমার তো ভূত হয়ে শেওড়া গাছে থাকার কথা ছিল। ভূত কোথাকার! আমার বোনকে ছাড়ো, ওকে আমার কাছে দাও। বাবা রে, তুমি আমার ওপর রাগ করছো কেন? আমি তো তোমাকে ছাদে আসতে বলেছিলাম। তোমার জায়গায় সে
তোমার বোন চলে এসেছে, তা আমাকে ভূত এসে বলে যাবে নাকি? ইলা নয়নতারাকে নিজের কাছে নিয়ে এলো। ওর সারা শরীর ঘামে ভেজা। বেচারি কম ভয় পেয়ে জ্ঞান হারায়নি নিশ্চয়। এমনিতেই নয়নের অন্ধকারে ভূত এসবে ভয় বেশি। সে কপট রাগী গলায় বলল, তুমি এখানে আমাদের বিয়ের জন্য বাবা মাকে রাজি করাতে এসেছো, নাকি ভয় দেখিয়ে আমার বোনটাকে মারতে এসেছো বলো তো? সন্ধ্যা থেকে বেচারিকে জ্বালিয়েই যাচ্ছ, এখন তো সীমাই পার করে ফেললে। ওর কিছু হলে আমি তোমাকে ছেড়ে দেব ভেবেছ? তোমার সব ভালোবাসা তো দেখছি বোনের প্রতি, যত দোষ এখন নক্ষত্র চৌধুরী। আমি কি করে জানবো তুমি আসনি, এসেছে তোমার বোন? আর ওকে কি আমি ভূত সেজে ভয় দেখিয়েছি? অত বড় ডেঙ্গি মেয়ে নাকি ভূতে ভয় পায়? শুধু শ্বশুর শাশুড়িকে রাজি করানোর জন্য তোমাদের বাড়িতে পড়ে আছে, নয়তো কবেই চলে যেতাম। হয়েছে, তোমার আর উল্টাপাল্টা রাগ দেখাতে হবে না। নয়ন নড়ছে। ও পুরোপুরি জ্ঞান ফিরে তোমাকে এখানে দেখে ফেলার আগে তুমি কেটে পড়ো, নইলে কপালে দুঃখ আছে। শ্বশুর শাশুড়িকে আর রাজি করাতে হবে না। ওনাদের হাতে রাম কেলানি খেয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। নক্ষত্র কথা বাড়ালো না। সে ইলার ওপর রাগ করেছে, তার অবস্থা হয়েছে। যার জন্য করলাম চুরি সেই বলে চোর টাইপ। সে ছাদের সাথে লাগানোর আম গাছটা বেয়ে দুলাফে নিচে নেমে গেল। ইলা ওর জন্য চিন্তা করে পেছন থেকে বলল, সাবধানে যাও, পড়ে গিয়ে হাত পা ভেঙো না আবার, নইলে। নয়নের জ্ঞান ফিরছে। ইলা ওর গালে আলতো চাপড় দিয়ে ডাকছে, নয়ন, এই নয়ন, কি হয়েছে তোর? নয়নতারা চোখ খুলে আতঙ্কে হুড়মুড়িয়ে উঠে বসে আশেপাশে তাকায়। সে লোকটাকে খুঁজছে ও। এটা লোক ছিল না, ভূত, তা এখনও সে বুঝে উঠতে পারছে না। ওর সামনে ইলাকে দেখে কাপা গলায় নয়নতারা বলল, আপু, আপু, তুমি এখানে? এখানে একটু আগে, একটুকু বলে কথা শেষ না করে আরেকবার চোখ ঘুরিয়ে চারপাশে দেখে নিল সে। হ্যাঁ বলো, কাউকে খুঁজছিস তুই? কাকে খুঁজছিস নয়ন? কে ছিল এখানে? আর তুই রাতের বেলা একা ছাদে কি করছিস? আমি এসে দেখলাম তুই নিচে পড়ে আছিস, জ্ঞান ছিল না তোর। আপু, তুমি জানো না আমাদের বাড়িতে জিন আছে আপু। সত্যিই আছে, আমি নিজের চোখে দেখেছি, কণ্ঠও শুনেছি। পুরুষ জিন আমার সাথে কথা বলেছে। বলতে বলতে নয়নতারা ফুপিয়ে কেঁদে উঠল। ইলার নক্ষত্রের ওপর এত রাগ হচ্ছে, সে সময় তার বোনকে ভয় দেখার ইচ্ছে করছে, নক্ষত্রটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। জিন হওয়ার শখ জেগেছে তার। এই পাগল, আমাদের বাড়িতে জিন আসবে কোথা থেকে? তোর হয়তো ভুল হয়েছে। বাবা মাসে মাসে আমাদের বাড়িতে মিলাদ পড়ায় না? জিন থাকলেও ওই জিন আমাদের কারো কোনো ক্ষতি করবে না, বুঝলি? জিনেরা ভালো হয়, ওরা মানুষের ক্ষতি করে না। কিন্তু ওই জিন আমার মুখ চেপে ধরেছিল, আমাকে দক্ষিণের ওই নিম গাছে নিয়ে যাবে বলেছিল। আমার ভয় লাগছে আপু, ওই জিন যদি সত্যিই আমাকে নিয়ে যায়। নিবে না, আমি আসি না এখন তোর সাথে। আমাকে রেখে ওই বজ্জাত জিন তোকে নিবে না। আমি বাবার কাছে যাব। আমি আর কখনো ছাদে আসব না। সন্ধ্যার পরে তো নাই। নয়নতারার শরীরটা ভালো লাগছিল না, তাই সে রুমে গিয়ে এসে বসে আছে। অনেকক্ষণ ওকে ডাকার পরেও রুম থেকে বেরোনি সে। আজ ড্যান্স পারফরমেন্স করা তার পক্ষে অসম্ভব। দাঁড়ানোর জন্যই পায়ে জোর পাচ্ছে না। নাচবে কীভাবে সে? ঝিনুক আপু রাগারাগি করবে, তবুও তার কিছু করার নেই। জিন যে তাকে নিতে এসেছে এই খবর তো আর ঝিনুক আপু জানে না। দক্ষিণের ওই নিম গাছে ভূত আছে, এই কথা ছোটবেলা দাদিমাও বলতো। আজ তো নিজেই প্রমাণ পেল সে।
দাদিমার কথাগুলো তার মনে পড়ে গেল। অসতীন আমারে টক্কর দিয়া দিন, কি দিন সুন্দর হইতাছ। তোমার জিন দাদা আমারে ছাইরা না জানি কবে তোমার ঘাড়ে চাপে। সুন্দরী মাইয়াদের নিয়া এই হইল জ্বালা। দেখোস না আমারে কেমন রাইতে বিরাতে ছাদে ডাইকা নিয়ে যায়। দাদিমার ওসব কথার অনেক ভয় পেত সে, তবুও দাদিমা তার সাথে যত সব ঝিন ভূতের কথা বলতো। সেদিন সে ভূতের গল্প শুনতো। সেদিন রাতে বাবা মার রুমে ঘুমাতো। ইলা আপুর সাথে থাকলেও ভয় লাগতো। আপু জড়িয়ে ধরতে দিত না, এজন্য বাবা দাদির সাথে রাগারাগিও করেছে কত। দাদি বাবার কথা শুনে হেসে বলল, তোর এই মাইয়া সবার থেকে আলাদা, এরা আমি অনেক পছন্দ করি। ভয় পায়া ওর একটি শক্ত করি। জামাই বাড়ি যাওয়া লাগবে তো, অত ভয় ওর কাটবো কেমনে। বাবা তার বিয়ের কথা শুনে আরও রেগে যেত। আমার এই মেয়েকে বিয়ে দেব না আমি, আর দিলেও ঘর জামাই এনে রাখবো। মেয়েও আমার কাছে থাকবে, জামাইও। দুই মেয়েকে কাছছাড়া করব না। আমি বাঁচব নাকি ওদের একজনকেও কাছে না পেলে? আমি তো মরেই যাব। চলবে।